প্রিয় শিক্ষার্থী, শুভ নববর্ষ। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমরা ভেক্টর অধ্যায়ের 11 নম্বর লেকচার দেখবে। আজকের লেকচারেও থাকছে গাণিতিক সমস্যার সমাধান। তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো, বেশ কিছু গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। আজকে এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। দেখো 12-র 1-এ 3টি ভেক্টর দেয়া আছে, এ, বি এবং সি। এই ভেক্টর 3টির ক্রস গুণনের বের করতে বলা হয়েছে। ক্রস গুণনটি হলো এ গুণ তার সাথে বি গুণ সি। তো দেখো আমরা প্রথমে বি গুণ সি অর্থাৎ বি ক্রস গুণ সি এইটা বের করব, তারপর যে রেজাল্ট আসবে তার সাথে আমরা এর সাথে ক্রস গুণন করব। তো প্রথমে দেয়া আছে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, যেগুলো তোমরা অঙ্কে দেখতে পাচ্ছ। এবারে আমরা প্রথমে বি ক্রস গুণন সি করব। বি ক্রস গুণন সি তোমরা কিভাবে ক্রস গুণন করে তা তোমরা আগেই দেখেছো আগের লেকচারে। প্রথমে আই জে কে ক্যাপ নিতে হবে, তারপরে বি, যেহেতু এখানে বি ক্রস গুণন সি, বি এর সাথে যে সহগগুলো আছে, আই এর সাথে সহগ, জে এর সাথে সহগ, কে এর সাথে সহগ, অর্থাৎ আই এর সাথে সহগ আছে 2, সেখানে এটা আসলো। জে এর সাথে সহগ হচ্ছে 1, এখানে আসলো। আর কে এর সাথে -1, এই -1 এখানে আসলো। একইভাবে সি, সি এর ক্ষেত্রে এই সি ভেক্টরের আই এর যে সহগ 1 এখানে আসছে, জে এর সহগ -2 এখানে আসছে, কে এর সহগ হচ্ছে +2 এখানে এসেছে। তো এখন তোমরা নির্ণয়কের নিয়মটি আগেই জানো। এখানে প্রথমত আমরা আই নিয়ে কাজ করব, তখন এইখানে সারি কলাম বাদ যাবে। তাহলে 2 একে 2, এই যে 2, আর সূত্রের আছে মাইনাস, আর এইখানে মাইনাসে মাইনাসে প্লাস, আর সূত্রের মাইনাস, প্লাসে মাইনাসে আবার মাইনাস হয়ে যায় মাইনাস, আর এইখানে 2 একে 2, এই 2। তারপরে দেখো এটা হলো সূত্রের মাইনাস। তোমরা জানো এই মাইনাস কিভাবে আসে, আগেই লেকচারে দেখিয়েছিলাম। যখন আমরা জে নিব তখন এইখানে কলাম সারি বাদ, তাহলে এইখানে থাকে 2 দ্বিগুণে 4, এইখানে এই 4 আসছে, আর সূত্রের আছে মাইনাস, আর এইখানে মাইনাসে মাইনাসে প্লাস, এই অনেকে 1, এই জন্য +1 আসছে। এবারে সূত্রের প্লাস তোমরা জানো শুধু মাঝেরটা থাকে এখানে মাইনাস, আর দুই পাশে থাকে প্লাস, তাহলে এইটা হলো সূত্রের প্লাস। এবার আমরা কে নিয়ে কাজ করব। 2 দ্বিগুণে 4, যেহেতু এখানে মাইনাস, -4, আর এইটা হলো সূত্রের মাইনাস, আর এই অনাকে অন, এই জন্য -1 আসছে। এখন এইটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে এইটা পাবে -5 জে ক্যাপ -5 কে ক্যাপ। এখন আমরা বি ক্রস সি এর মান পেয়ে গেলাম। এখন এর সাথে আবার এই যে বি ক্রস সি এর মান, এইটা আমরা ক্রস গুণন করব একই সিস্টেমে। তো দেখো এ ক্রস হলো বি ক্রস সি, এটা আবার আমরা লিখলাম আই জে কে। এখানে এ এর সমস্ত একক ভেক্টরের সহগগুলো লিখলাম, এখানে 3, -1, 2। আবার এই বি ক্রস সি এর এইমাত্র পেয়েছি আমরা এইখানে, যেহেতু এখানে আই এর কোনো সহগ নাই এই জন্য আমরা এখানে 0 লিখেছি, আর জেড যেহেতু সহগ -5 এই জন্য -5, কে এর সহগও -5 এই জন্য -5 লিখেছি। এইটা যেভাবে ক্যালকুলেশন করেছো একই সিস্টেমে ক্যালকুলেশন করলে এইটা আসে, ইহাই নির্ণয় অ্যান্সার। এবারে 2 নম্বরে দেখো, 2 নম্বরও সহজ। এইখানে এ ভেক্টর দেয়া আছে, বি ভেক্টর দেয়া আছে। তো প্রথমেই আমাদের কাজ হচ্ছে এইখানে a প্লাস বি করে নেয়া, তারপর a মাইনাস বি করে নেয়া, তারপর দুটো ভেক্টর আসবে, ওই ভেক্টর দুটো ক্রস গুণন করা। এটা সহজ, তোমরা নিজেরাই পারবে, তবু আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান, প্রথমে এরকম প্লাস বের করে নেবে, প্লাস বের করার পরে আমরা এই মানটা পেলাম। আবার a মাইনাস বি দুইটা ভেক্টর বিয়োগ করে নিবে, তারপর আমরা এই মানটা পেলাম। এখন বলেছে এই দুটো মান, এই দুটো মানের ক্রস গুণন।
তার মানে আই জে কে বসালাম আমরা এই প্রথম নেব এ প্লাস বি এর এই যে একক ভেক্টর তার সহগের মানগুলো 3 অন মাইনাস 3 3 অন মাইনাস 3। এবারে আমরা এ মাইনাস বি এর ক্ষেত্রে নেব অন মাইনাস 7 প্লাস অন মাইনাস 7 প্লাস 1। তো একই সিস্টেমে আমরা যদি নির্ণায়কের নিয়মে করি তাহলে এইটা পাবে, এই হচ্ছে নির্ণয় অ্যান্সার। 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা একটু বুঝতে হবে তোমাদের। এ ভেক্টর দেয়া আছে, বি ভেক্টর দেয়া আছে, এ ক্রস বি ধরে মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তো তোমরা দেখো আমরা জানি এ ক্রস বি সমান কি একক ভেক্টর, এটা দুটো ভেক্টরের সাথে যে লম্ব একক ভেক্টর এটা তোমরা ক্রস গুণনের ক্ষেত্রে জানো, তোমাদেরকে এগুলো আগেই দেখিয়েছিলাম, একবার দেখে আসি। এই যে তোমরা এখান থেকে দেখেছিলে। এখন দেখো আমরা জানি থিটা হলো ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ এবং এটা হলো এ ও বি ভেক্টর দ্বারা গঠিত তলের উপর লম্ব একক ভেক্টর। এখন এটা যদি আমরা উভয় পাশে মান বের করি, মডুলাস দেই, তাহলে মডুলাস দিলে তোমরা নিশ্চয়ই জানো একক ভেক্টরের মান সবসময় 1 হয়, তাহলে এই মানটার কোনো ভ্যালু থাকে না, এইখানে 1 হয়ে যায়, আর এইখানে যা আছে তাই থেকে যাবে। তার মানে আমরা এই মানটা সমান সমান এইটা লিখতে পারি। এখন এখান থেকে যদি আমরা আবার ক্যালকুলেশন করি, দেখো এইখানে সাইন থিটার মান যদি রাখতে চাই তাহলে এইটা নিচে চলে আসবে, এই যে এ আর বি এর মানটা নিচে চলে আসছে। এখন আমাদের কাজ করতে হবে এ ভেক্টর এবং বি ভেক্টরকে নিয়ে। প্রথমে আমরা এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস গুণন বের করব। ক্রস গুণনের পর যে ভেক্টরটি আমরা পাবো সেই ভেক্টরের মান বের করতে হবে। তোমরা মান বের করা জানো, ভেক্টরের বর্গমূল আকারে নিয়ে তারপর মান বের করতে হয়। তারপর নিচে আবার দেখো এ ভেক্টরের মান বের করতে হবে, বি ভেক্টরের মান বের করতে হবে, তাও আমাদের বের করতে হবে। তাহলে আমরা প্রথমে এ ক্রস বি করি, আই জে কে আমরা সাজালাম। তারপরে দেখো এ এর একক ভেক্টর সমূহের সহগগুলো কি, এখানে 2 2 অন, সেগুলো আমরা এখানে লিখলাম। এই বি এর একক ভেক্টরের হচ্ছে 1 3 2, এই 1 3 2 তাও নিলাম। এখন তোমরা যদি নির্ণায়ক করো তাহলে এই ভেক্টরটি পাবে। তো এই ভেক্টরটি আমরা পেলাম এ ক্রস বি, কিন্তু এখন আমাদের মান বের করতে হবে, পরম মান। দেখো পরম মান যদি বের করতে হয়, মান বের করা খুবই সহজ, তোমরা জানো বর্গমূল দিয়ে এই যে ভেক্টরটি, এই ভেক্টরের আই জে কে এর সহগের বর্গ করে প্রতিটার সাথে যোগ। দেখো এখানে আই এর সহগ আছে 1 এর স্কয়ার, প্লাস এইখানে যেহেতু -3 উপরে স্কয়ার, এই জন্য মাইনাসের উপরে স্কয়ার দিলে থাকে না, প্লাস হয়ে যায়, এই জন্য +3 স্কয়ার লিখছে। আবার এইখানে দেখো 4 স্কয়ার আর প্রতিটার সাথে যোগ। তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু -3, তোমরা এখানে -3 হোল স্কয়ারও লিখতে পারো। এখানে বাদ দিয়েছে এই কারণেই, যেহেতু মাইনাসের উপরে স্কয়ার দিলে মাইনাসটা চলে যায়, এই জন্য এটা ক্যালকুলেশন করলে বর্গমূল 26 আসে। এখন আবার আমাদের নিচে কিন্তু এ ভেক্টরের মানও লাগবে, বি ভেক্টরও মান বের করা লাগবে। তাহলে এই ভেক্টরে আমরা একইভাবে মান বের করে নিলাম, এই যে এ ভেক্টর, এবং বি ভেক্টরের মান বের করে নিলাম বি ভেক্টর। এখন এই মানগুলো, এই একটা মান, এই একটা মান এবং এই একটা মান, এই মানগুলো আমরা এই যে সমীকরণ এইটাতে বসাবো। তো বসালে দেখো এভাবে লেখা যায়, এবং এই থিটা বাম পাশে রাখলে সাইনটা ডান পাশে চলে গেলে ইনভার্স আকারে চলে যায়, এখানে আমরা অ্যান্সার লিখতে পারি, অর্থাৎ মধ্যবর্তী কোণ নির্ণয় হয়ে গেল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমরা এবার পরের স্লাইডে যাই। দেখো 14 নম্বরে দুইটা অঙ্ক আছে, দুইটা অঙ্কই একই ধরনের। একটি অঙ্ক দেখিয়ে দিচ্ছি, তোমরা বাকিটা নিজেরা সমাধান করার চেষ্টা করবে। দেখাও যে এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর ত্রয় একই সমতলে অবস্থিত।
তিনটা ভেক্টর যদি একই সমতলে থাকে তাহলে তোমরা সূত্র দেখেছিলে একই সমতলে যদি থাকে, দেখো এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর এবং এই একটা ভেক্টর যদি একই সমতলে থাকে, তিনটারই একক ভেক্টরের যে সহগগুলো আমরা এভাবে সাজাবো, এই এর ক্ষেত্রে এইটা, বি এর ক্ষেত্রে এইটা এবং সি এর ক্ষেত্রে এইটা, তারপর টোটালটা আমরা 0 লিখতে পারি। একইভাবে আমরা ওইখানেও এই সূত্রটি প্রয়োগ করব। লক্ষ্য করো আমাদের দেয়া আছে ভেক্টর তিনটি, এইটা। এখন ভেক্টরদ্বয় একই সমতলে হবে যদি এইটা ইকুয়াল 0 হয়। তোমরা এইটা নিশ্চয়ই বুঝতে পারছো এই নির্ণায়কটা কি। এইখানে দেখো এর ক্ষেত্রে 3, এইখানে -2, এইখানে হচ্ছে +1, এইখানে আমরা সেটা লিখলাম 3 - 2 +1। এবারে দ্বিতীয় সারিতে দেখো বি এর ক্ষেত্রে এইখানে আছে i এর সহগ -1 শুধু, এইখানে j এর সহগ -3, এইখানে k এর সহগ 5, এইটা আসছে এইখানে। আবার সি এর ক্ষেত্রে 2 1 -4, 2 1 -4, এই টোটালটা ইকুয়াল 0 লেখা যায়। এখন আমরা যদি এই পাশটা হিসেব করি, এই পাশটা হিসেব করার পরে যদি 0 আসে তাহলেই কিন্তু আমরা বলতে পারি যে এই ভেক্টরত্রয় অর্থাৎ এ বি সি ভেক্টরত্রয় একই সমতলে হবে বা একই সমতলে অবস্থিত। তাহলে আমরা এই জিনিসটা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করার পরে যদি আমরা 0 পাই তাহলে আমরা ঘোষণা দিব। তাহলে দেখো এই প্রথমে 3 ধরে, এই 3, তারপর তোমরা জানো কলাম সারি বাদ দিয়ে এগুলো হিসেব করে। তোমরা এই ক্যালকুলেশনটা অনেকবার করেছো, আশা করি নিজেরাই পারবে। তো দেখো এইখানে এভাবে ক্যালকুলেশন করে এইটা আসে 0। যেহেতু 0 এসেছে তাহলে আমরা বলতে পারি ভেক্টরটা একই সমতলে অবস্থিত। তোমরা 2 নম্বরও একই সিস্টেমে করবে, এই তিনটি এইভাবে সাজাবে, তারপর ইকুয়াল 0, যেহেতু এখানে ল্যামডা আছে একটা কে এর সহগ এবং ল্যামডার মানই বের করতে বলেছে। তোমরা যেটা করবে এইরকম ইকুয়াল 0 সমীকরণ রেখে বাম পাশ করবে, ডান পাশও করলে তারপর সমাধান করলে শেষে ল্যামডা এর মান বের হয়ে যাবে। তোমরা নিজেরা চেষ্টা করবে, যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাবে। 1 নম্বরে দেখো কোনো সামান্তরিকের কর্ণদ্বয় 3i + j - 2ik, একটি কর্ণ হচ্ছে এইটা আর একটি কর্ণ হচ্ছে i - 3j + 4k, দুইটি কর্ণ দ্বারা সূচিত। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তো দেখো আমরা ক্ষেত্রফল নির্ণয় সূত্রগুলো কিন্তু আগে দেখেছিলাম। যদি কর্ণ থাকে, কর্ণে দেয়া থাকে, দেখো এখানে এ বি দ্বারা সামান্তরিকের কর্ণ সূচিত করেছে, তাহলে ক্ষেত্রফল হবে হাফ গুণ এ আর বি এর ক্রস গুণনের পরম মান। তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। দেখো দেয়া আছে এই দুটো ভেক্টর এ বি কর্ণবিশিষ্ট সামান্তরিকের ক্ষেত্রফল আমরা জানি, এইটা একটু আগে তোমরা দেখেছো সূত্রের মাধ্যমে। তাহলে আমাদের প্রথমে কাজ হচ্ছে এ ক্রস বি বের করা, তারপরে টোটালটার মান বের করা। তাহলে এ ক্রস বি আগের নিয়মই তোমরা এরকম বের করে নিবে, এরকম আইজেকে আকারে সাজিয়ে তারপরে এরকম বের করবে। তারপর এইটার মান বের করতে হবে যেহেতু, তাহলে তোমরা জানো যে এ ক্রস বি এর যে আমরা ভেক্টরটি পেলাম এটার মান বের করতে হয় বর্গমূল i এর সহগের হোল স্কয়ার প্লাস j এর সহগের হোল স্কয়ার প্লাস k এর সহগের হোল স্কয়ার, এভাবে বের করে নিবে। তারপর ক্যালকুলেশন করলে দেখো এইটা আসে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল, যেহেতু ক্ষেত্রফল হাফ গুণন আছে সাথে, তাহলে এখানে এই যে রেজাল্ট আসছে তার সাথে হাফ গুণ করে দিবে, যা আসবে তাই নির্ণয় রেজাল্ট। একইভাবে 2 নম্বরে দেখো একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যার শীর্ষবিন্দুগুলো এত এত এত। দেখো এক্ষেত্রে ত্রিভুজগুলোর বাহুগুলো তোমরা নির্ণয় করে নিবে। একটি যদি পি ধরো, আর একটি কিউ, আর একটি যদি আর ধরো, তাহলে পি কিউ বের করে নিবে, পি আর বের করে নিবে। তোমরা এই রিলেটেড কীভাবে বের করতে হয় এই রিলেটেড অঙ্ক আগেও করেছো, সেখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো। এইরকম
ক্ষেত্রফলের সূত্র থেকে এই যে পি কিউ এবং পি আর এর আমাদের মান বের করতে হবে। আগে ক্রস গুণন করে তারপর মান বের করবে, তারপরে হাফ গুণন করবে, ঠিক এই রকমেরই। আর তোমরা এইটা নিজেরা বের করে নিবে। তিন নম্বরে দেখো, কোনো সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় দেয়া আছে সামান্তরিকের ক্ষেত্রফল। সন্নিহিত বাহু যদি থাকে তাহলে কিন্তু সামান্তরিকের ক্ষেত্রফল ভিন্ন রকম হতে পারে। দেখো, এ ও বি সন্নিহিত বাহু দ্বারা যদি সূচিত করে তাহলে কিন্তু ক্ষেত্রফলের সাথে হাফ গুণন নাই, শুধু ওই সন্নিহিত বাহু দুটির ক্রস গুণনের পরম মান। তো দেখো, এ আর বি দেয়া আছে, এর প্রথমে আমাদের ক্রস গুণন বের করে নিতে হবে। ক্রস গুণন আমরা বের করলাম এইটা, তারপরে যেহেতু ক্ষেত্রফল আছে পরম মান আকারে, তাহলে এটার মান বের করলেই সেটা আমাদের ক্ষেত্রফল হয়ে যায়। মান বের করতে হবে বর্গমূল এই আই এর সাথে সহগ তার হোল স্কয়ার প্লাস জে এর সাথে সহগ তার হোল স্কয়ার প্লাস কে এর সাথে সহগ তার হোল স্কয়ার। আমরা এই অঙ্কগুলো দ্রুত দেখিয়ে যাচ্ছি এই কারণেই যে তোমরা নিয়ম কানুনগুলো এবং ক্যালকুলেশনগুলো নিজেদেরই জানা আছে, এগুলো সবই আগে দেখিয়েছি। এখন শুধু তোমরা যদি কোনো একটা টার্ম বুঝতে সমস্যা হয় বা ধরতে না পারো, এই জন্যই মূলত তোমাদেরকে সবগুলো অঙ্ক দেখিয়ে দিয়েছি। এবারে দেখো 4 নম্বরে, যে সামান্তরিক আকারে ঘনবস্তুর বাহুগুলো দেয়া আছে, ঘনবস্তুর 3টা বাহু দেয়া আছে, আয়তন নির্ণয় করতে বলেছে। ঘনবস্তুর আয়তন হচ্ছে এটা, তোমরা সূত্র আকারে দেখেছো আগেই, এ ডট গুণন হচ্ছে বি ক্রস সি। তাহলে আমরা আগে বি ক্রস সি বের করে নিতে হবে। বি ক্রস সি বের করার পরে আমরা বি ক্রস সি এইভাবে বের করলাম নির্ণায়কের সূত্রের মাধ্যমে। তারপরে এই দুটার সাথে আবার ডট গুণন, যে বি ক্রস সি বের করছি ওইটার সাথে এই ভেক্টরটা ডট গুণন। তার ডট গুণন তো তোমরা নিজেরাই জানো কিভাবে বের করতে হয়। এই যে 3 দুগুণে 6 আই এর সাথে আই এর সহগের গুণন হয়, তোমরা জানো 3 দুগুণে 6। আবার জে এর সাথে এই যে জের গুণন হয় 3 × 5 = 15, আর যেহেতু মাইনাস মাইনাস আছে প্লাস হয়ে যাবে, প্লাস 15। আর এইখানে দেখো, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে 4 × 7 = 28, প্লাসে মাইনাসে মাইনাস 28। এখানে 28-এর তাহলে কত আসে দেখো, 6 আর 5 = 11, অর্থাৎ 28 হলো মাইনাস আর 21 হলো প্লাস, এই করলে -7 আসে, -7। সেইটাই কিন্তু এখানে এসেছে। কিন্তু দেখো, যেহেতু ঘন একক এটা ঋণাত্মক হতে পারে না, এজন্য আমরা পরের লাইনে লিখে দিতে পারি যে যেহেতু মাইনাস হতে ঘন একক ঋণাত্মক হতে পারে না, অতএব 7 ঘন একক। অথবা তোমরা আগেই মডুলাস আকারে নিয়ে নিতে পারো, তারপর ক্যালকুলেশনটুকু ভিতরে করতে পারো। আশা করছি তোমরা নিজেরাই বুঝতে পারবে, সবগুলো অঙ্ক নিজেরা প্র্যাকটিস করবে। আর এই 5 নম্বরও দেখো সহজ আছে, তোমরা এগুলো আলাদা আলাদা বের করে নিবে, তারপর বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণ করতে পারলেই প্রমাণ হয়ে যাবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।